রোজা রহমান চড়ুই নামক মানুষটার জীবন কোনো সার্কাসের তুলনায় কম কিছু নয়। এ জীবন বড়ই বৈচিত্র্যময়, যার মোড়ে মোড়ে রয়েছে প্লট টুইস্ট। উত্তাল সমুদ্রে ভাসানো তার জীবন তরী বারংবার জর্জরিত হয়েছে একের পর এক ঝড়ো আঘাতে। তবুও জীর্ণশীর্ণ হয়ে সে এগিয়েছে। বয়ে চলেছে অসহনীয় অস্তিত্বের ভার। থমকেছে পদক্ষেপ। লোভ হয়েছে নিজেকে হটিয়ে নেওয়ার, কিন্তু সুযোগ নেই। অগ্রসর হওয়ার উদ্দেশ্যই এই ভঙ্গুর অস্তিত্বের, থামার অন্তর নেই। শত সহস্র ক্ষত বুকে চেপে পুনর্বার সংগ্রামে লিপ্ত হতে হবে তাকে। এ যেন তার চরম নিয়তি। এই মুহূর্তেও যেন নিজের হৃদয় জুড়ে জেঁকে বসা পরাবাস্তব পুরুষ আসমানের বক্তব্য উপলব্ধি করেও সে কিছুই অনুভব করতে সক্ষম হচ্ছে না। সেও কি তবে পাথর হয়ে গেল? এহেন প্রত্যাখ্যানের কলঙ্ক গায়ে মাখবে কি করে সে? কোনো প্রতিবাদ করল না রোজা। আস্তে করে চায়ের কাপ রেখে দিয়ে শুধুমাত্র একটা দীর্ঘশ্বাস ফেলল। নিটোল হিমালয়কে জিজ্ঞেস করল, কারণ জানতে পারি? আসমান ৩ সেকেন্ড বাদে জবাব দিল, তোমার গুরুত্বের অবসান হয়েছে, এটাই কারণ। আসলেই, নাকি তোমার প্রতি অনুভূতি পোষণ করছি বলে? ওসব অনুভূতি নয়, করুণা। ঝট করে আসমানের দিকে ফিরল রোজা। তার দৃষ্টি জুড়ে প্রগাঢ় আবেগ, তবুও নির্বিকার কৃষ্ণ গহ্বর, হিমশীতল তার চাহনি। বারবার করুণার তকমা দিয়ে কেন অপমান করো আমার আবেদনকে? তোমার বয়স কত? হঠাৎ এমন প্রশ্নে রোজা খানিক ভরকে গেলেও নতমুখে উত্তর করল, ২২। আমি ৩১। বয়সের পার্থক্য দেখাচ্ছ? হুম, আমাদের চিন্তাধারার পার্থক্য বুঝিয়ে দিচ্ছি। কেমন পার্থক্য? এটাই যে তুমি আমাকে করুণা করছো, আমি তোমাকে করুণা করছি না। কতবার বলতে হবে যে আই অ্যাম নট, ইউ আর? আসমানের কাঠিন্য অনুভূত হতেই নিঃশব্দ বরণ করল রোজা। তার দিকে এক পা এগোলো অনুভূতিহীন দানব। দিস ইজ নট এ ড্রামা প্লট, দিস ইজ রিয়ালিটি। আমার সম্পর্কে সব কিছু জেনে তোমার হৃদয়ে যে করুণার ঢেউ উঠেছে, তাকে অনুভূতি ভেবে ভুল করলে নিজেই পস্তাবে। সবে তো ২২, গোটা জীবন পড়ে আছে, আফসোস করবে। তাকিয়ে থাকলো রোজা এক দৃষ্টে। কিছুই উচ্চারণ করতে সক্ষম হলো না। আসমান ভুল বলছে না, সেটা সে নিজেও বুঝতে পারছে, তাই অধিক বিষাদ অনুভব করছে অন্তর। আমি একটা অভিশাপ। আমার অস্তিত্বে জড়ানোর অর্থ নিজেকে আঁধারে নিমজ্জিত করা। পাপ আমি, প্রলয় আমি, বিনাশ আমি। এই পাপের মায়ায় পড়ার একটাই পরিণতি, ধ্বংস। তার মানে দূরে ঠেলে দিয়ে তুমি আমায় রক্ষা করতে চাইছো সেই ধ্বংস হতে? থমকালো আসমান। তার ঘন ভ্রুজোড়া কুঞ্চিত হলো। ঠিক করতে নাকি কৌতুকে বোঝা গেল না। রোজা দমল না। দৃঢ়চিত্তে মুখোমুখি হলো মেশিনের। আমাদের চুক্তি এখনো সমাপ্ত হয়নি। ডিল ছিল কেবি গ্রুপের পতন না হওয়া পর্যন্ত তুমি আমায় রক্ষা করবে, ব্যবহার করবে। কেবি কোম্পানি এখনও মেরুদণ্ড নিয়ে দণ্ডায়মান, তাই চুক্তি শেষের কারণ দেখছি না। তুমি ভুলে গিয়েছ, আমার বাবা একজন ব্যবসায়ী। চুক্তি আমার থেকে ভালো আর কেই বা বোঝে? মাস্কের আড়ালে না দেখলেও রোজা নিশ্চিত আসমানের ঠোঁটে একটা তীর্যক হাসির পরিস্ফুটন ঘটেছে। তোমাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলাম, করব। ঠিক সেই কারণেই তোমার দূরে যাওয়া প্রয়োজন। বর্তমানে আমি কেবি গ্রুপের মেইন টার্গেট। শত্রুকে হেলাফেলা করার উপায় নেই। তোমার জন্য সবচেয়ে বিপজ্জনক স্থান বর্তমানেই পেন্ট হাউস। আমার যত নিকটবর্তী থাকবে ততই বিপদ বাড়বে। চমকে উঠল রোজা। তার মস্তিষ্ক জুড়ে চলছে চিন্তার ঘূর্ণিপাক। আসমানকে বুঝতে তার বেগ পেতে হচ্ছে, তবে এইটুকু স্পষ্ট, যে কোনো মূল্যে তাকে দূরে সরাতে বদ্ধপরিকর হিমালয়।
তাকে উপেক্ষা করার ক্ষমতা নেই রোজার মাঝে। নিজেকে অমানিসায় ডুবিও না, চলে যাও। নতুনভাবে গড়ে তোলো আপন অস্তিত্ব। ভুলে যাও অতীত। নিহাত যেই ফ্ল্যাট নিয়েছে তার পাশেরটিতেই তুমি থাকবে। সব ব্যবস্থা করা হয়েছে, প্রস্তুতি নাও প্রস্থানের। এবারও কাঁপল না আসমানের কণ্ঠ, বিন্দুমাত্র অনুশোচনা হচ্ছে না তার। রোজার প্রতি নেই কোনো আবেদন, তবুও নিজের রক্ষকের দায়িত্ব পালনে বদ্ধপরিকর সে। ব্যাপারটি রোজাকে দারুণভাবে আহত করল। মাথা নিচু করে ফেলল সে। গড়িয়ে নামল এক ফোঁটা অশ্রু গাল বেয়ে। পরোয়াহীন আসমান। উল্টো ঘুরে চুপচাপ এগিয়ে গেল, সিঁড়ি বেয়ে উঠল উপরে। নিজের রুমের অভ্যন্তরে আড়াল হয়ে গেল। রোজার দৃষ্টি যা অবলোকনে সক্ষম হলো না, তা হলো নিজের রুমে প্রবেশ করে দেয়ালে হেলান দিয়ে আসমানের বুক থেকে নির্গত হওয়া দীর্ঘশ্বাস। কায়সার এম্পায়ার। কাচের টেবিলের উপর বরফপূর্ণ পাত্রে সজ্জিত উত্তেজক তরলের বোতলগুলো এতটাই মূল্যবান যে তাদের কাচের অব্যয় জুড়ে বিচিত্র সব নকশা খচিত রয়েছে। এর মাঝে সবচেয়ে অধিক আগ্রহ রয়েছে ম্যালাকান স্কচ হুইস্কির বোতলে, যা স্কটল্যান্ড থেকে আমদানি করা হয় অভিজাতদের বিলাসী আবেদন পূরণে। একজন স্টাফ পাশাপাশি সজ্জিত দুটো গ্লাসে মূল্যবান প্রিমিয়াম ম্যালাকান ঢেলে তাতে বরফকুচি মেশালো। বুদবুদে ফেনা ওঠা ইন্দ্রিয় ক্ষমতা বিলুপ্তকারী পানীয়টি পরিবেশন করে পুনরায় ফিরে গেল নিজের জায়গায়। টেবিলের দুই পাশে রক্ষিত রাজকীয় সোফায় মুখোমুখি বসা কেবি অধিপতি বাদশা কায়সার এবং কালো জগতের নিয়ন্ত্রক সাইফের দিকে নীরব দৃষ্টিপাত ঘটালো। বাদশার পূর্বেই গ্লাস তুলে নিল সাইফ। কোনো প্রকার পরোয়া না করে এক চুমুকে নিঃশেষ করল সমস্ত পানীয়। স্টাফকে পুনরায় ইশারা করল আরেক গ্লাস তৈরি করতে। আমার সঙ্গে জরুরি সাক্ষাতের ইচ্ছা, প্ল্যান রেডি? বাদশার দিকে শূন্য দৃষ্টি নিক্ষেপ করে সাইফ মাথা হেলালো। উত্তর হ্যাঁ নাকি না তা ঠিক বোধগম্য হলো না। তাতে বিরক্ত হয়ে বাদশা জানালেন, সময় নষ্ট করো না সাইফ, আলফা অন্তিম সুযোগ দিয়েছেন। এবারও যদি ব্যর্থ হই শুধুমাত্র আমি নই, তার সঙ্গে তুমিও। আপনি আছেন বলে আমার অস্তিত্ব, তা কোন পাগলে বলল? ভড়কে গেলেন বাদশা। নীরবে তাকিয়ে রইলেন সাইফের দিকে। হেলান দিল সোফায়। দ্বিতীয় হুইস্কি তুলে ঠোঁটে ছুঁয়ে বিড়বিড় করল, আমি ছিলাম শুরু থেকেই। আপনি হাত মিলিয়েছেন আপনার প্রয়োজনে, আমি আমার স্বার্থে। উই আর পার্টনার্স, নট বস অ্যান্ড এমপ্লয়ি। ছেলেটি উগ্র, শীতল মস্তিষ্কের গুরুতর অপরাধী। বাদশা জানেন, এই বান্দা তাকে প্রায়ই আসমানের কথা স্মরণ করায়। যদিও দুইজনের উদ্দেশ্য ভিন্ন। একজন করে প্রয়োজনে, অপরজন বিকৃত আনন্দ লাভের উদ্দেশ্যে। এই পার্থক্য। তাই একে খুব বেশি ঘাটানোর মতন ভুল স্বয়ং বাদশাও এড়িয়ে চলেন। সাইফ, আমাকে সরাসরি জানালে ভালো হতো। ভনিতা ভালো লাগে না। তবুও বেপরোয়া দীর্ঘ চুমুক দিয়ে দ্বিতীয় গ্লাস নিঃশেষ করে তার টেবিলে ঠেকালো সাইফ। একটা হেঁচকি তুলে মৃদু হেসে জানালো, সিটি ইউফোরিয়া, ভবনের নাম মার্বেল। ২৬ তলায় রেমানের মেয়ে এবং ৩০ তলার পেন্ট হাউসে রেমানের ছেলে। ছেলে নীলাদ্রি রেমান, নীল ওরফে আসমান। ফ্যাল করে তাকিয়ে থাকলেন বাদশা। যে কাজ তার সমস্ত সার্চ টিম মিলেও করতে পারেনি, সেই কাজ সাইফ হুট করে কিভাবে করল? আদতেও হুটহাট করেছে নাকি দীর্ঘদিনের অনুসন্ধানের ফল? কতদিন ধরে সে খোঁজ করে চলেছে আসমানের? পকেট থেকে লাইটার বের করে একটা সিগারেট ধরালো সাইফ। কয়েকটা সুপ টান দিয়ে সিলিংয়ের দিকে চাইল। বাদশা তখনও স্তব্ধ হয়ে রয়েছেন। আসমানের কাছে আমার পুরো বায়োডাটা আছে, যে কোনো সময় খালাস করে দেবে। এর আগেই আমাদের আঘাত হানতে হবে। হুম।
বাচ্চার কথায় আঙুল তুলে মাথা নাড়ল সাইফ, হাসল অদ্ভুতুরে শব্দ তুলে। লেট হিম ক্যাচ মি, উই উইল বিট হিম অন হিজ ওন গেম। তোমার প্ল্যান? একটা ছোট্ট নোটপ্যাড বের করলো সাইফ পকেট থেকে, ছুঁড়ে দিল বাচ্চা কায়সারের সামনে খানিক অবজ্ঞার সাথে। ভ্রুকুটি করে তা তুলে খুললেন তিনি, মেলে ধরলেন। সাইফের কণ্ঠস্বর নিশাচরের অশুভ আভাস তুলে জানালো, রেমানদের তুলে নিন, বাকিটা আমি সামলাবো। একবার নোটপ্যাড, আরেকবার সাইফের দুশ্চিন্তামুক্ত চেহারার পানে তাকালেন তিনি। সিগারেটে নিজেকে বিলিয়ে খুব আয়সী মুহূর্ত অনুভবে ব্যস্ত সে। মার্বেল ভবন। নিজের সব কিছু গোছগাছ করে ফেলেছে রোজা, দুটো ব্যাগ গুছিয়ে রেখেছে একপাশে। রুমটিও সম্পূর্ণ পরিষ্কার করে ফেলেছে। চারিপাশে চেয়ে তার বুক হতে একটা দীর্ঘশ্বাস নির্গত হলো। শুরু থেকেই সে জানত এই জীবনে সমাপ্তি ঘটবে একদিন, তবুও বাস্তবতা মেনে নিতে এতটা যন্ত্রণা হচ্ছে কেন? ভাগ্য যেন তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কত বড় ভুল পথে সে পা বাড়িয়েছে। জীবনে অতর্কিতে ঘূর্ণিঝড় হয়ে প্রেম এসেছিল। সেই প্রেমানুভূতির রঙিন দোলায় ধরাকে সরাজ্ঞান করে নিজেকে বিলিয়ে দিয়েছিল অজান্তে। বাস্তবতার চাবুক তাকে আঘাত করেছে ভীষণভাবে, এক ঝটকায় পরিয়ে দিয়েছে জীবন পাট। হিমশীতল হিমালয় তার তরে টলেনি, কোনোদিন টলবেও না। যে অনুভূতিহীন হৃদয়ের শিলালিপিতে খচিত হয়েছিল চিত্রলেখার অমর প্রেমের আখ্যান, তাতে নতুন করে মহাকাব্যের সূচনা করা রোজার নিকট পিপীলিকার পদক্ষেপে মরুভূমি পাড়ি দেওয়ার নাই অসম্ভব প্রায়। তবে কি দমে যাবে সে? পরিত্যাগ করবে? পিছিয়ে আসবে নিজের অনুভূতি থেকে? অনুভূতি ভোলা কি এতই সহজ? নতুন করে আরও একবার সে বেঁচে থাকতে শিখবে? কার জন্য? সব কিছু ছেড়ে অনিশ্চিতের পথে পা বাড়াতে প্রস্তুত সে? উত্তর না। সংগ্রামের দিনগুলো তাকে ধৈর্য শিখিয়েছে, শিখিয়েছে শেষ পর্যন্ত লড়ে যাওয়া। আরও একটা সুযোগ নেবে সে, নিজেকে সৎভাবে প্রকাশ করবে। তারপরও যদি না হয় তবে? মাথা ঝেড়ে বেরিয়ে এলো রোজা, কামিজের ওড়না টেনে শরীরে জড়িয়ে নিল। করিডোর পেরিয়ে হেঁটে যেতেই দাদুর রুমের মুখোমুখি হলো। খানিক আনমনেই ভেতরে ঢুকলো দরজা খুলে। পরিপাটি করে সজ্জিত কক্ষটি, শুভ্র বিছানার পাশে এখনও ক্যানোলাযুক্ত স্ট্যান্ড এবং হুইল চেয়ার রয়েছে। নিজের জীবনের অন্তিম দিনগুলো এখানেই অতিবাহিত করেছেন ইউনুস রহমান। সুখে ছিলেন কি তিনি? অন্তত শেষ সময়ে তাকে একটু ভালো রাখতে পেরেছিল কি রোজা? বৃদ্ধ দাদুর হাস্যোজ্জ্বল প্রতিচ্ছবি হৃদয়কোণে ভেসে উঠতেই নয়ন ভরে এলো জলে। হাতের উল্টো পিঠে মুছতে হলো অশ্রুর প্রবাহ। ২০ মিনিট একাকী দাদুর বিছানায় বসে কাটিয়ে অতঃপর উঠল রোজা। শেষবারের মতন অবলোকন করে নিল কক্ষটি। এই মায়া তাকে পরিত্যাগ করতেই হবে। বেরিয়ে এলো বাইরে। হলঘরের ডিজিটাল ঘড়ির রিডিং ঘোষণা করছে রাত্রি ১২টা বেজে ১৫ মিনিট। চারিপাশ নিস্তব্ধে আচ্ছন্ন। রোজার প্রস্থানের খবর নিহাত ব্যতীত আর কেউই জানে না এখনো। ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠল রোজা। ভারী চাপ জেঁকে বসল বুকে তার। দানবের আস্তানার আতঙ্কে নয়, বিষাদের জমা পর্বতের গাঢ় অভিসারে এগিয়ে গেল সে। ক্রমেই যেন নিজের সর্বনাশের পথে অগ্রসর হচ্ছে। আসমানের রুমের দরজা হালকা চাপানো। একটা শক্ত ঢোক গলাধকরণ করল রোজা। এই কক্ষে প্রবেশের অধিকার সে হারিয়েছে পূর্বেই, তবুও শেষবারের মতন সামান্যতম আশাটুকু আঁকড়ে ধরতে সে এসেছে। ভেতরে প্রবেশ করল। পরিপাটি গোছালো রুম শূন্য, জানালা উন্মুক্ত। বায়ুতে দুলছে ভারী পর্দা। দেয়ালে অঙ্কিত রক্তিম কর্মটি এখনো পর্যন্ত পরিষ্কার করা হয়নি, দেয়নি আসমান। আজও রয়ে গিয়েছে।
তার ভাগ্য নামক অভিশাপের শৈল্পিক সাক্ষী হয়ে। দেয়ালটির মুখোমুখি দাঁড়ালো রোজা, অবলোকন করল দীর্ঘক্ষণ। কম্পিত হাত বাড়িয়ে ছুঁয়ে দিল রমণীর মুখাব্যয়। কতটা যন্ত্রণা সহ্য করেছে সে, কিভাবে শিকার হয়েছে মর্মান্তিক এক উপাখ্যানের। খুব বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না রোজা। তার হৃদয় চুরমার হয়ে আসছে অতীত স্মরণ করেই। তাই পিছিয়ে এলো। নজর পড়ল তাকে টেডি বিয়ারে। ছোট্ট পরীটা, নিষ্পাপ কোমল প্রাণটিও রক্ষা পায়নি। কি দোষ ছিল তার? যন্ত্রণার আধিক্য সহ্য করা সম্ভব হলো না। ওই পুতুল ছুঁয়ে দেওয়ার দুঃসাহস এড়িয়ে রোজা উল্টো ঘুরল। নিজের আবেগ নিয়ন্ত্রণ করে তাকালো সামনে। একপাশে ট্যারেসের দরজা খোলা। এগিয়ে গেল পায়ে পায়ে। সংলগ্ন বিস্তৃত বারান্দায় পা রাখতেই হিমসমীরণের ঝাপটা সর্বাঙ্গে শিহরণ খেলিয়ে দিল। কৃত্রিম সবুজ ঘাসের কার্পেটে আচ্ছাদিত বারান্দার একদম মাঝ বরাবর একটা ধাতব দোলনা। বসার জন্য ছোট একটা টেবিল, পাশে দুটো নিচু সোফা সেট। চারিপাশে সৌন্দর্য অবলোকনে খুব বেশি সময় নষ্ট না করে রোজা এগোলো দোলনার দিকে, যেখানে অস্তিত্ব পরাশক্তির। দোলনায় মৃদুলয়ে দোল খেয়ে চলেছে আসমান, দৃষ্টি আবদ্ধ গগন পানে। তার চাহনি দিয়ে যেন ওই মেঘের পটে চিত্রলেপন ঘটিয়ে চলেছে সে। রোজার উপস্থিতি অনুভব করেছে আরও আগে, তবুও ভ্রুক্ষেপ নেই। এগিয়ে দোলনার বিপরীতে মোড়া পেতে বসল রোজা, নিঃশব্দে। দীর্ঘ একটা মুহূর্ত পেরোল নৈশব্দ আলোড়নে, যা ভেদ করল রমণীর স্থির অতর্কিত আহ্বান। আমাকে একটা সুযোগ দেওয়া যায় না? নীরবতা। আমি দুঃখিত। এবারেও নিরুত্তর হিমালয়। যথারীতি মৃদু তরঙ্গ তুলে দোলনা দুলে চলেছে। ধাতব ধ্বনি নীরবতার দেয়ালে করাঘাত তুলছে। রোজা দৃষ্টি নত করল। কোনো ভাবান্তর নেই, দৃষ্টিপাতও বিলীন নৈসর্গে। দ্বিধান্বিত হলো রোজা। পরক্ষণে তা ঝেড়ে এগোলো, হাঁটু মুড়ে বসল দোলনার সামনে। উভয় হাত স্থাপন করল মানবের উরুতে আলতোভাবে। নিজের জন্য ভিক্ষা চাইছি আসমান। আমি যে নিজের অজান্তেই এই অন্তরকে উৎসর্গ করে ফেলেছি তোমার নামে। আমাকে একটু সুখ দেবে? না। হৃদয় ক্ষতবিক্ষত হলো মুহূর্তেই। তবুও অবাধ্য আচরণ, একটুখানি অনুভূতি লাভের তাড়না। এই চুক্তির সম্পর্ককে বাস্তব সম্পর্কে বদলানো যায় না? যায় না। আমার অনুভূতি মূল্যহীন? হ্যাঁ। আসমান। কাঠখোট্টা একরোখা জবাব রোজার অশ্রুপাত ঘটালেও তাতে ভ্রুক্ষেপ না করে উঠল সে। উঁচু হয়ে দুই হাত বাড়িয়ে স্পর্শ করল আসমানের মুখ। ইচ্ছে হলো মাস্কটি টেনে সরাতে, কিন্তু সেই দুঃসাহস না করে নিজের দিকে ঘোরালো ওই কৃষ্ণ গহ্বর। টলটলে অনুভূতিপূর্ণ দৃষ্টি মেলালো তাতে, সামান্যতম আশায়। তুমি অভিশাপ। এই অভিশাপের দংশনে আপন অস্তিত্ব মেটাতে চাই। তুমি প্রলয়। এই প্রলয়ের ঘূর্ণিপাকে নিজেকে বিলীন করতে চাই। তুমি বিনাশ। এই বিনাশের বিনাশিনী ঢাল হয়ে লড়তে চাই। আফসোস নেই, পরোয়া নেই। এই অনুভূতিতে হোক আমার সর্বনাশ, হোক আমার ধ্বংস। চেয়ে রইল কৃষ্ণ গহ্বর। মুহূর্তের জন্য তাতে প্রজ্বলিত অব্যক্ত অনুভবের উপলব্ধি করা গেল। ঝাপসা দৃষ্টিতে তা অবলোকনে ব্যর্থই রইল রোজা। পুনরায় জানালো, আমি বদল চাই না। আমি এই কণ্টকাকীর্ণ পথের সঙ্গী হতে চাই। অমানিসার নিশাচর হতে প্রদোষের দীপ্তির সন্ধানের কারণ হতে চাই। এই জীবন, এর উদ্দেশ্য, এর প্রয়োজন সব কিছুর অংশ হয়ে বাঁচতে চাই। অন্ধকারে নিমজ্জিত হয়েছি বহু আগেই, তাতে ডুবে হারানোর ভয় এই অন্তরে নেই। ধীরে ধীরে নিজের কপোল থেকে রোজার দুই হাত সরালো আসমান, তাকালো কঠোর এক শীতলতা নিক্ষেপ করে।
আবেগ বড়ই বেহায়া এবং অনুভূতি মিথ্যাবাদী। নিজেকে গুটিয়ে নিল রোজা। তার জবাব সে পেয়ে গিয়েছে একটি বাক্যে। তবুও আশ্চর্যজনকভাবে তার কান্না আসছে না। অধিক শোকে হৃদয় পাথর হওয়া কাকে বলে আজ সে অনুভব করছে চরমভাবে। রীতিমতো হাসতে ইচ্ছে হচ্ছে তার, প্রচণ্ড শব্দ করে এক পরিতৃপ্তিময় হাহাকারের হাসি। নিশ্চল হিমালয় নিগুড় দৃষ্টিপাত ঘটালো তার অভিমুখে। এই জীবন ঔপন্যাসিকের উপন্যাসের পাতা নয়। অনুভূতির জলোচ্ছ্বাসে জীবনতরীর দিশা বদলাবে না কোনো দিন। লক্ষ্যে অবিচল প্রতিশোধে উন্মত্ত এই প্রলয়ঙ্করী আত্মা। বহিঃশক্তির আগমন এখানে নিষিদ্ধ। আমার আমি এবং এই আমির গন্তব্য অসীম প্রেমের সংঘর্ষে কোনোদিনও টলবে না। তাকিয়ে থাকলো রোজা, সম্মোহিত হয়ে। এই প্রত্যাখ্যানের বেদনার মাঝেও যেন কোথাও এক টুকরো ভালো লাগা লেপ্টে রয়েছে। আসমান ঝুঁকল, নিজের মাস্ক খুলে নিল। ওই বিভীষিকাকে সঙ্গী করে তাকালো অনুভূতির মাঝারে, অনুভূতির বিনাশক। তার বজ্রকণ্ঠ প্রতিধ্বনিত হলো সমস্ত ধরিত্রী জুড়ে। আমি আসমান, প্রাকৃতিক অসীমতার ধারক নই, ধ্বংসকাব্যের সূচনা যন্ত্র। এই অস্তিত্ব আবেগের বাহক নয়, মৃত্যু পরোয়ানার দলিল। রোজার পৃথিবী এক লহমায় শূন্যতার আচ্ছাদনে নিমজ্জিত হলো। তবে তাতে খেদ নেই, আফসোস নেই, শুধুই দীর্ঘশ্বাস। প্রলম্বিত নীরবতা, অতঃপর উঠল আসমান। আগামীকাল নিহাদের সঙ্গে যাবে। আর হ্যাঁ, বাবাকে কিছু জানিও না, তার সঙ্গে আমি পরে কথা বলবো। চলে যাচ্ছিল, কিন্তু অতর্কিতে মায়াবী অথচ আত্মবিশ্বাসী কণ্ঠটি তাকে থমকাতে বাধ্য করল। আমার জন্য অনেক করেছ, আর নয়। উঠে দাঁড়ালো রোজা, মুছে নিয়েছে নিজের অশ্রু, তার সঙ্গে সকল আবেগ অনুভূতিও। অধরে তার বর্তমানে ঝুলন্ত নির্লিপ্ত হাসি। মুখোমুখি হলো সে অনুভূতিহীনতার। এবার আমাকে মুক্তি দাও আসমান, সত্যিকারের মুক্তি। দ্বিধান্বিত হয়ে চেয়ে থাকলো হিমালয়। এই রমণী তাকে হতবাক করেছে। রোজা মাথা হেলিয়ে বলল, আমার জীবন, কতদিন অন্যের ভরসায় বাঁচব? দাদুর জন্য নিজেকে চুক্তিতে বেঁধেছি, আর প্রয়োজন নেই। এই শৃঙ্খলে সুরক্ষা ভেদ করে আপন পথে চলতে চাই, নিহাদের সঙ্গে নয়। আমি নিজেই আগামীকাল চলে যাব। কোথায় যাবে? হাসল রোজা, বিনা কারণেই আকর্ষণীয় ঠেকল তা। আমার জন্য চিন্তা করছো? করো না, আমি নিজের ব্যবস্থা করতে জানি। খোদা রয়েছেন মাথার উপরে, তিনি রিজিক দেবেন। আসমান নির্বিকার চেয়ে থাকল, তবুও তার অভিব্যক্তিতে সামান্য পরিবর্তন দৃষ্টি এড়ালো না। ওই ক্ষীণ অনুভূতি যেন রোজাকে খুশি করতে যথেষ্ট। বিচ্ছেদ বিরহ ভুলে সে এগোলো, ব্যক্ত করল, তুমি আমার জন্য যা করেছ তার কৃতজ্ঞতা জানিয়ে কোনোদিন শেষ করা যাবে না। তবুও বলছি, ধন্যবাদ আসমান। বলেছিলে অতীত ভুলে যেতে, কিন্তু অঙ্গীকার করছি কোনোদিন ভুলব না। আমি বাঁচব, কারো জন্য না হলেও নিজের জন্য, নিজের মতো করে। নিজের পাওয়া না পাওয়া পূরণ করব, স্বপ্ন দেখব সুখের। এই স্থানে কাটানো মুহূর্ত, বাবা, চারুলতা, নিহাত এবং তুমি আমার সুখ স্মৃতি হয়ে সর্বদা আমার অন্তরে থাকবে। পিছিয়ে যেতে আরম্ভ করল রোজা, উদ্দেশ্য প্রস্থান। তবুও আসমানের পানে দৃষ্টি নিক্ষিপ্ত তার, যেন অন্তিমবার অবলোকন করে নিচ্ছে প্রাণ ভরে। চেয়েই রয়েছে আসমান। এই প্রথম নিজেকে সম্মোহিত অনুভব করছে মুহূর্তের গভীরতায়। বারান্দা ত্যাগ করার আগে একবার ঘুরল রোজা। ওই নিগুট আধার মাখা নয়নে চেয়ে মৃদু হেসে ঘোষণা করল, কোনো আফসোস নেই। তোমার ওই কলঙ্কে আমি দেখেছি আমার ধ্বংস, এইটুকু মনে রেখো জাত। চলে গেল রোজা, একবারও পিছন ফিরল না। আজ থেকে সে মুক্ত, চির মুক্তি তার পদতলে।
চেয়ে থাকলো আসমান একই ভঙ্গিতে। ধীরে ধীরে মুষ্টিবদ্ধ হয়ে এলো তার উভয় হাত, চেপে ধরল মাথা, ধপ করে বসে পড়ল দোলনায়, বুজে নিল দৃষ্টি, গলাধঃকরণ করল সকল অবলা শব্দ। পরদিন বিলাল রেমান জরুরি মিটিংয়ের উদ্দেশ্যে তৈরি হয়ে হলরুমে নামলেন। ফরমাল বুট পায়ে বাঁধতে বাঁধতে মিষ্টি ধ্বনিতে মুগ্ধ হলেন। বাবা, আপনার কফি। হেসে মুখ তুলে চাইলেন। রোজার হাস্যোজ্জ্বল মুখ তার দিনের সূত্রপাত যেন শুভ করে তুলল। মগ হাতে নিলেন। থ্যাংক ইউ মামুনি, আমি বেঁধে দিচ্ছি ফিতা, বলেই হাঁটু ভাঁজ করে বসে বুটের ফিতা সুন্দর মতো বাঁধল রোজা। বাইরে যাচ্ছি, কিছু আনতে হবে? না বাবা, দরকার নেই। তোমার কিছু লাগবে? হাসল রোজা, মাথা দুলিয়ে জানালো, হ্যাঁ, আপনার দোয়া। তা তো অবশ্যই করি, সব সময় দোয়া করি তুমি যেন জীবনে অনেক অনেক সুখী হও। রোজার মাথায় হাত বুলিয়ে দিলেন বিলাল। চোখ বুজে তা গ্রহণ করল মেয়েটি। সব কিছু ঠিক আছে তো মামুনি? সব কিছুই ঠিক আছে। আপনি যান, তাড়াতাড়ি ফিরবেন, বেশি রাত করবেন না কিন্তু, এবং সাবধানে থাকবেন সব সময়। বিলাল রেমানের কেমন যেন অনুভূত হলো। নিজের অন্তরের ক্ষেত নিজেই বুঝে উঠতে পারলেন না। সময় ক্ষেপণ করা যায় না, মিটিংয়ে দেরি হয়ে যাচ্ছে। অতি জরুরিতা কেবি গ্রুপের কফিনের শেষ পেরেক ঠোকার জন্য। তাই উঠে দাঁড়ালেন। আই উইশ ইউ হ্যাভ এ প্রোডাক্টিভ ডে। রোজার কপালে স্নেহ এঁকে তিনি বাইরে গেলেন। তাকে বিদায় জানালো রোজা। হাসি মুছল না তার এক মুহূর্তের জন্য। বিলাল রেমান চলে যাওয়ার ঠিক আধ ঘন্টা বাদেই নিজের ব্যাগপত্র সমেত মার্বেল ভবনের নিচে অপেক্ষারত গাড়ির সামনে এলো রোজা। আশেপাশের গার্ড এবং দারোয়ান ভাবল সে বুঝি নিজের বাবার বাড়ি যাচ্ছে। রোজার সাহায্যার্থে তাকে সঙ্গ দিচ্ছে নিহাত। যদিও উভয়ে যাবে ভিন্ন ঠিকানায়, তবুও যাত্রা একই সাথে। চারুলতা এসেছে বিদায় জানাতে। মেয়েটি মুখ ফুটে কোনোদিন স্বীকার না করলেও রোজা নিশ্চিত সে সবই জানে, তাদের চুক্তির বিয়ে সম্পর্কেও। নিহাত গাড়ির ডিকিতে ব্যাগপত্র রাখতে রাখতে চারুলতা রোজাকে টেনে নিল একপাশে। তার হাতে একটা কার্ড গুজে বলল, এটা রাখো, আমার বান্ধবী ফারিয়া, ওর সঙ্গে যোগাযোগ করো, ওর ক্যাফে বিজনেস আছে, তোমার কাজ হয়ে যাবে। অন্য সময় হলে হয়তো রোজার চোখে জল জমত, কিন্তু আজ জমল না, বরং অধরে ফুটল হাসি। কার্ডটি নিয়ে চারুলতার হাত ঝাঁকিয়ে বলল, থ্যাংক ইউ চারু, ভালো থেকো আরিয়া। এখন অন্তত আমার আসল নামটা বলতে পারো। ভালো থেকো রোজা, প্লিজ ভালো থেকো। অতর্কিতে তাকে জড়িয়ে ধরল চারুলতা। তার পিঠ চাপড়ে রোজা হাসি মাখা কণ্ঠে অনুরোধ করল, আসমানের খেয়াল রেখো। চারুলতা আর কিছু উচ্চারণ করতে পারল না। রোজা বিদায় জানিয়ে গাড়িতে উঠে পড়ল। ড্রাইভিং সিটে নিহাত। আজ সে বাইকের বদলে গাড়ি চালাচ্ছে ব্যাগপত্র বহনের উদ্দেশ্যে। এক নজর দৃষ্টি মেলালো সে রোজার সঙ্গে। চলো নিহাত, আর ইউ শিওর? আরেকবার ভেবে। আমি নিশ্চিত। মুক্তি বড্ড প্রশান্তিময়। চালু হলো ইঞ্জিন। ধীরে ধীরে মার্বেল ভবনের সামনে সড়কে এসে পড়ল গাড়ি। অতপর এগোলো সামনে, ক্রমেই দূরে, আরও দূরে। চেহারায় ঔজ্জ্বল্য থাকলেও বুক ভাসল হাহাকারে, অদৃশ্যমান তা লোকচক্ষুতে। একদিন ঠিক যেভাবে এই নীড়ে আগমন ঘটেছিল অতর্কিতে, আজ ঠিক সেভাবেই সকল বন্ধন ছিন্ন করে রোজার জীবন চলেছে এক অজানার উদ্দেশ্যে। আজ থেকে রোজা এবং আসমানের পথ সম্পূর্ণ ভিন্ন। অনুধাবনটি এতটাই অসহনীয় ঠেকল যে জানালায় তাকিয়ে নিজেকে ভবিষ্যতের চিন্তায় বিলীনে বাধ্য হলো রোজা। সমাপ্তি ঘটেছে এক মিথ্যায় মোড়ানো সম্পর্কের। নিঃশেষ হয়েছে চুক্তি, পরাজিত হয়েছে অনুভূতি।